Welcome you all. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা অরবিটাল সংকরণ নিয়ে পড়াশোনা করব। অরবিটালের সংকরণ বা হাইব্রিডাইজেশন, এটা নিয়ে আমরা পড়াশোনা করব আজকে। প্রথমত যথারীতি আমাদেরকে সংজ্ঞাটা জানতে হবে যে একটা জিনিস কি, অরবিটাল সংকরণ কি সেটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তাহলে অরবিটাল সংকরণ নাম থেকে কিন্তু কিছু জিনিস আমাকে গেস করে নিতে হবে। সংকরণ, সংকরণ জিনিসটা কি কেউ বুঝতে পারো? কেউ বলতে পারবা সংকরণ কি? একের অধিক পদার্থের মিলন। সোজা কথা হচ্ছে একের অধিক পদার্থের মিলন। সংকরণ মানে এখানে অনেকগুলো পদার্থ, একের অধিক পদার্থ থাকতে পারে। আমরা পড়েছি না যে ওই যে সংকর ধাতুটা তো অনেক কিছু পড়েছি, অর্থাৎ একের অধিক মিলন। তার মানে এখান থেকে অরবিটাল সংকরণ মানে হচ্ছে একের অধিক অরবিটাল মিলিত হবে, একের অধিক অরবিটাল মিলিত হবে, এটাকে আমরা বলবো অরবিটাল সংকরণ। তাহলে এটাকে আমরা সংজ্ঞায়িত করব কিভাবে? দুই বা ততোধিক ভিন্ন কিন্তু কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল একত্র স্যার মিলিত কিছু হয়ে, শুনতে পাচ্ছি না। দুই বা ততোধিক ভিন্ন কিন্তু কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল একত্র মিলিত হয়ে একই শক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। শুনতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলেছি একটু খেয়াল করো। কিছু জিনিস আমি একটু আলাদা তোমার কালার করে বোঝানোর চেষ্টা করেছি। যেমন কাছাকাছি শক্তি, অর্থাৎ যে অরবিটাল গুলো মিলিত হবে সেগুলোকে বলা হয় পিওর অরবিটাল বা বিশুদ্ধ অরবিটাল। অর্থাৎ বিশুদ্ধ অরবিটাল গুলোর শক্তি হতে হবে কাছাকাছি অথবা সমান শক্তির হতে হবে। শর্ত, অরবিটাল গুলো সংকরণে অংশগ্রহণ করবে সেই অরবিটাল গুলোর শক্তি হতে হবে কাছাকাছি শক্তির অথবা সমান শক্তি সম্পন্ন, এবং তারা মিলিত হয়ে একই শক্তি সম্পন্ন সমান সংখ্যক। দেখো আমি একটু আলাদা কালার করার চেষ্টা করেছি। দুই বা ততোধিক ভিন্ন কিন্তু কাছাকাছি, অর্থাৎ ভিন্ন ভিন্ন অরবিটাল কিন্তু তাদের শক্তি হতে হবে কাছাকাছি বা সমান শক্তির। তারা মিলিত হবে, মিলিত হওয়ার পরে নতুন কিছু অরবিটাল তৈরি করবে যে অরবিটালের শক্তি হবে একই শক্তি সম্পন্ন, একই শক্তি সম্পন্ন, এবং তাদের সংখ্যা হবে, ওয়ালাইকুম আসসালাম, তাদের সংখ্যা হবে সমান। অর্থাৎ যতগুলো অরবিটাল পরস্পরের সাথে মিলিত হবে ঠিক ততটাই নতুন অরবিটাল তৈরি হবে। আমার কথা বুঝতে পেরেছো? ক্লিয়ার? যে কোন অরবিটাল সংকরণে বা হাইব্রিডাইজেশনে যতগুলো বিশুদ্ধ অরবিটাল পরস্পরের সাথে মিলিত হবে ঠিক ততটি নতুন অরবিটাল তৈরি হবে। এটাই এখানে বোঝানো হচ্ছে সমান সংখ্যক। ঠিক আছে, এটা আমরা সংজ্ঞা দেখলাম। এবার আসলে আমরা এর ব্যাখ্যাগুলো আস্তে আস্তে দেখবো। যে এখানে যে মনে রাখতে হবে অরবিটাল গুলো, যে আমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে, অর্থাৎ কিছু শর্ত মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে সমশক্তি সম্পন্ন বা প্রায় শক্তি সম্পন্ন, প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালের মধ্যে সংকরণ ঘটবে। তাহলে শর্তগুলো, আমাদের প্রথম শর্ত হচ্ছে যে অরবিটাল গুলো পরস্পরের সাথে মিলিত হবে, তাদের শক্তি হয় সমান হবে আর না হয় প্রায় সমান হবে। দ্বিতীয় যে পয়েন্ট, শুধু বিচ্ছিন্ন একক পরমাণুর অরবিটালের মধ্যে সংকরণ ঘটে। বিচ্ছিন্ন একক পরমাণুর অরবিটালের মধ্যে, তাহলে যে একক পরমাণুর অরবিটাল গুলোর, অর্থাৎ এখানে সংকরণ ঘটবে অরবিটালের মধ্যে, ইলেকট্রনের মধ্যে নয়। মনে রাখবো, অনেকে ভুল করে বলে ইলেকট্রন, ইলেকট্রন না, সংকরণ হবে অরবিটালের মধ্যে। তাহলে সেক্ষেত্রে বিচ্ছিন্ন একক পরমাণু, যেমন আমরা এক্সপ্লেনেশনে আসলে বুঝতে পারবো জিনিসগুলো আরো ভালো। তারপর যত 3 নম্বর পয়েন্ট, যতটি অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে ততটি একই শক্তি সম্পন্ন সংকর অরবিটালের সৃষ্টি হয়, যেটা আমরা সংজ্ঞায় বলেছি। অর্থাৎ যতগুলো অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে সংকরণের পর ঠিক ততটি অরবিটাল তৈরি হবে এবং এদের শক্তি কিন্তু সমান হবে। ঠিক আছে, তারপরে 4 নম্বর পয়েন্ট, পরের পয়েন্ট আমরা দেখি সংকর অরবিটালের প্রকৃতির উপর অণুর আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া। অর্থাৎ যে সংকর অরবিটালটা কেমন হচ্ছে বা সংকরণ কেমন হচ্ছে তার উপর নির্ভর করে কোন একটা অণুর আকৃতি আমরা ধারণা করতে পারবো। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের সংকরণের জন্য প্রথম শর্ত হচ্ছে যে অরবিটাল গুলো সংকরিত হবে, অর্থাৎ বিশুদ্ধ অরবিটাল গুলো সমশক্তির বা প্রায় সমশক্তির হতে হবে। তারপরে সংকরণ হবে একক পরমাণুর অরবিটালের মধ্যে সংকরণ হবে। আর অরবিটালের যতগুলো সংকরণের যতগুলো বিশুদ্ধ অরবিটাল অংশগ্রহণ করবে
সংকরণের পর ঠিক ততগুলোই অরবিটাল তৈরি হবে এবং এদের শক্তি সমান হবে। বিশেষ করে এই পয়েন্টগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন এই যে অরবিটাল, সংকীর্ণ অরবিটাল বিভিন্ন ধরনের হতে পারে। সংকর অরবিটাল বিভিন্ন ধরনের হতে, যেমন sp হতে পারে, sp হতে পারে, sp2 হতে পারে, sp3 হতে পারে, dsp3 হতে পারে, d2sp3 হতে পারে। অর্থাৎ সংকরণ অরবিটাল বিভিন্ন ধরনের হতে পারে। যদি একটি s এবং একটি p এর মধ্যে সংকরণ হয় সেটাকে বলা হয় sp। একটি s এবং একটি p মিলিয়ে কি হবে? দুইটি অরবিটাল তৈরি হবে। কারণ এখানে একটি s আর একটি p, এগুলো হচ্ছে পিওর অরবিটাল অর্থাৎ বিশুদ্ধ অরবিটাল। আমরা যে স্বাভাবিকভাবে লিখি না 1s 2s 2p, এগুলো হচ্ছে পিওর অরবিটাল। s এবং p যখন পরস্পরের সাথে সংকরণিত করবে তখন তৈরি হবে যে অরবিটাল, সেটাকে বলা হবে sp অরবিটাল। অর্থাৎ একটা s আর একটা p মিলে কয়টি হয়? দুইটি। ঠিক দুইটি পিওর sp অরবিটাল তৈরি হবে। ওই যে আমরা বললাম সংকরণের আগে যতগুলো অরবিটাল অর্থাৎ সংকরণের যতগুলো অরবিটাল অংশগ্রহণ করবে সংকরণের পরে ঠিক ততটিই অরবিটাল তৈরি হবে। তাহলে একটি s আর একটি p তৈরি হবে sp, আর sp এর সংখ্যা হবে দুইটি। ঠিক আছে? আর এই sp অরবিটাল গুলোর প্রত্যেকটি অরবিটালের শক্তি সমান হবে। আবার যদি একটি s এবং তিনটি p অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে তাহলে সেটা হবে sp3। অর্থাৎ সেক্ষেত্রে কয়টি অরবিটাল তৈরি হবে? চারটি অরবিটাল তৈরি হবে। কেন? একটি s এবং তিনটি p কয়টি হয়? চারটি। আর sp3 অরবিটাল তৈরি হবে চারটি। এভাবে আমরা অরবিটাল গুলো বিভিন্ন ধরনের ক্লাসে ক্লাসিফাই অর্থাৎ ক্লাসিফাই করতে পারি। sp, sp2, sp3, d2, sp3, sp3, dsp3, এভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। অর্থাৎ অরবিটাল সংকরণ বিভিন্ন ধরনের হতে পারে। তবে আমরা তোমাদের সিলেবাস অনুসারে ম্যাক্সিমাম সময় sp, sp2 এবং sp3 এই তিনটি বেশি পড়াশোনা করব। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার একটা কথা বলার ছিল। বলো। স্যার আপনি যে পড়াচ্ছেন আমাদের যদি ওই হিসেবে কয়টা প্রশ্ন করে দিতেন, মানে স্যার আমরা নোট করতে পারি, এরকম কয়টা প্রশ্ন দিয়ে দিলে আমাদেরকে স্যার আবার ডবল করে, মানে অনেক ডবল ডবল করে পড়াটা হয়ে যাইতেছে স্যার, একটু হ্যাঁ, যদি নোট আমি করার জন্য। আমি শুরুতে সুমাইয়া, শুরুতে আমি বলেছিলাম, তুমি মনে পড়ে আসছো যে আমি বলছিলাম আগে তোমাদেরকে আমি পড়াগুলো বোঝানোর চেষ্টা করছি, পড়াগুলোকে বোঝার চেষ্টা করো, তারপরে কোশ্চেন ডিসকাস করার চেষ্টা করব। হ্যাঁ, যেমন পিরিয়ডিক প্রপার্টিজ পড়িয়েছি, তোমরা পিরিয়ডিক প্রপার্টিজ পড়তে থাকো। এটার মাঝখানেই কিন্তু আমি কিছু কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিব এবং তোমরা এটা নিয়ে যদি না পারো আমি ডিসকাস করব। ঠিক একইভাবে হাইব্রিডাইজেশনটাকে আমি হাইব্রিডাইজেশন শেষ করব, শেষ করার পরে হাইব্রিডাইজেশনের উপরে কিছু কোশ্চেন দিব, তোমরা এগুলা সলভ করার চেষ্টা করবা। যদি না পারো তখন আবার আমি ডিসকাস করব। এভাবে আমরা প্রসিড হব। আমি শুরুতে বলেছি, তুমি পরে আসছো নাকি? জি স্যার, আমার একটু লেট হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড, তোমার থিংকিং ইজ গুড, ওয়েলকাম। এভাবে কারো কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে বলতে পারো উইদাউট এনি হেজিটেশন, আই ওয়েলকাম ইউ। ওকে, তাহলে দেখো এখন আমরা sp3 হাইব্রিডাইজেশনটা আমরা শুরু করি। sp3 হাইব্রিডাইজেশন কাকে বলে আমরা বলছি? একটি s অরবিটাল এবং তিনটি p অরবিটাল যদি পরস্পরের সাথে অভিলাপনের মাধ্যমে চারটি নতুন অরবিটাল তৈরি করে তখন সেটাকে আমরা বলবো sp3। নাম থেকে বোঝা যাচ্ছে sp3। তাহলে s, একটা s তিনটা p অরবিটাল মিলে যুক্ত হবে, যুক্ত হয়ে চারটি নতুন অরবিটাল তৈরি করবে, চারটি নতুন অরবিটাল তৈরি করবে। এই চারটি নতুন অরবিটালকে আমরা বলবো sp3 হাইব্রিড অরবিটাল। ঠিক আছে? হাইব্রিডাইজেশনের আগে ছিল s এবং p, আর হাইব্রিডাইজেশনের পর s এবং p বলা যাবে না, বলতে হবে sp3 সংকর অরবিটাল। ঠিক আছে? যেমন আমরা এখানে উদাহরণস্বরূপ মিথেনকে নিয়ে এসেছি। মিথেনের সংকেত কি? CH4। তাহলে মিথেনের মধ্যে এখানে সেন্ট্রাল অ্যাটম কে কার্বন। হাইব্রিডাইজেশন হয় অণুর না, অণুর মধ্যে একটা কেন্দ্রীয় পরমাণুর। এখানে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p2। এটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক অবস্থায়। কিন্তু কার্বনকে যদি আমরা এক্সাইটেড করি বা এনার্জি ক্রিয়েট করি বা এনার্জি দেই কার্বনের উপরে, ঠিক আছে, তাহলে কার্বনের উপরে যদি এনার্জি ক্রিয়েট করি তাহলে সেই ক্ষেত্রে কি হয়? এই 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে যাবে। দেখো এখানে আমি যদি দেখাই 2p তে দুইটি ইলেকট্রন আছে 1 2, আর এসে কয়টি ইলেকট্রন আছে? দুইটি। এই যে এখানে যেটা দেওয়া আছে দেখো 2s2 2p2। তাহলে এটাকে আমি যদি এভাবে দেখাই স্ট্রাকচারালি বা ফিক্সারের মাধ্যমে এভাবে দেখাই, 2p অরবিটাল দুটি p অরবিটাল আছে আর s অরবিটালে দুটি ইলেকট্রন আছে।
এখন আমি যদি শক্তি প্রয়োগ করি তাহলে এই 2s থেকে একটা ইলেকট্রন পি অরবিটালে যেতে পারে, কারণ পি অরবিটাল খালি আছে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসলো আমি যখন এনার্জি দিচ্ছি। তাহলে এখানে কয়টি ইলেকট্রন আছে? আনপেয়ার ইলেকট্রন 4টি আছে। মনে রাখবা সমযোজী বন্ধন গঠন করার জন্য অবশ্যই আনপেয়ার ইলেকট্রন লাগবে। পেয়ার ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। যেগুলো পেয়ার ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ না করার কারণে এদেরকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, তাই না? এটা আমরা দেখবো বিভিন্ন ব্যাখ্যার মধ্যে পরবর্তীতে। তাহলে এখানে আমরা দেখলাম যে কার্বন এখানে 4টি আনপেয়ার ইলেকট্রন তৈরি করে তার যোজ্যতা ইলেকট্রনে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, আমি বলে রাখি যে হাইব্রিডাইজেশনে কোন একটা পরমাণুর যোজ্যতা বন্ধন ইলেকট্রন গুলো পার্টিসিপেট করবে, যোজ্যতা ইলেকট্রন গুলো পার্টিসিপেট করবে। যেমন এখানে আমরা 1s2 টাকে আমরা এখানে কাউন্ট করব না। যখন আমরা হাইব্রিডাইজেশন করব তখন 2s2 অরবিটাল অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন গুলো নিয়েই আমরা পড়াশোনা করব, কারণ দ্বিতীয় শক্তি স্তরটা হচ্ছে এখানে যোজ্যতা শক্তি স্তর, অর্থাৎ সবচেয়ে আপনার সর্ববহিষ্ঠ শক্তি স্তর। সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো থাকবে ওই ইলেকট্রন গুলো নিয়ে আমরা বা ওই অরবিটাল গুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরকে 2, তাহলে 2s 2p এই অরবিটালের ইলেকট্রন গুলো নিয়ে আমরা পড়াশোনা করব, অর্থাৎ s এবং p অরবিটাল 2s এবং t of p 2p অরবিটাল গুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে 2s এর দুটি ইলেকট্রন আছে, এটা আমরা এখানে দেখাতে পারি এভাবে, আর 2p তে দুটি ইলেকট্রন আছে এভাবে আছে। এখন আমরা যদি শক্তি প্রয়োগ করি 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে যাবে, তাহলে এখন এই একটা s অরবিটাল এবং এই 3টা p অরবিটাল পরস্পরের সাথে অভিলাপন করবে, ঠিক আছে, বা মিলিত হবে। মিলিত হওয়ার পরে 4টি নতুন অরবিটাল তৈরি হবে। দেখো এই 4টি অরবিটাল প্রত্যেকটার নাম দিলাম আমরা sp3 হাইব্রিড অরবিটাল বা সংকর অরবিটাল। আমরা সংজ্ঞায় বলেছিলাম যে যতগুলো অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে সংকরণের পরে ঠিক ততগুলোই অরবিটাল তৈরি হবে। তাহলে এখানে একটা এস এবং 3টা পি কয়টি হয়? 4টি। তাহলে আমাদের হাইব্রিড অরবিটাল কতটি তৈরি হলো? এখানে 4টি তৈরি হলো। দেখো এগুলো আলাদা কালার দেওয়া আছে, কিন্তু এই যে এখানে দেখো ব্যালেন্স ইলেকট্রন গুলোকে আমি একটু নীল কালার দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে, এই যে ব্যালেন্স ইলেকট্রন গুলো। তাহলে এখানে এই যে sp3 হাইব্রিড অরবিটালের সংজ্ঞাটা আমরা এভাবে দেব 1 পার্ট s 3 পার্ট p, অর্থাৎ একটি s এবং 3টি p। এই যে দেখো একটা s এবং 3টা p, তাহলে সংকরণে করে তারা কি করলো? 4টি sp3 অরবিটাল তৈরি করলো, যাদের মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা করে ইলেকট্রন আছে, অর্থাৎ এই প্রত্যেকটি অরবিটালে এখন বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারবে, কারণ প্রত্যেকটার মধ্যে আনপেয়ার ইলেকট্রন আছে। তাহলে আমরা দেখি মিথেনটা কিভাবে গঠিত হয়। এখন এই যে এদের একটা এটা হলো অরবিটাল স্ট্রাকচার। এতক্ষণ আমরা নরমাল ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখলাম, আমরা অরবিটাল স্ট্রাকচার দেখি। এস অরবিটালের আকৃতি কেমন? এই ধরনের, তাই না, গোলাকৃতির। তারপর পি অরবিটাল px py pz, আমরা জানি পি অরবিটাল 3 ধরনের হয়, px py এবং pz। তাহলে এই তিনটা, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর থাকলে সেটা px, y অ্যাক্সিস বরাবর থাকলে সেটা py, z অ্যাক্সিস বরাবর থাকলে সেটা pz। এখন এই একটা s অরবিটাল এই বাকি 3টা p অরবিটালের সাথে এখন মিলিত হবে। মিলিত হয়ে 4টি এই যে নতুন অরবিটাল তৈরি হয়েছে, এগুলোকে বলা হবে sp3 হাইব্রিড বা সংকর অরবিটাল। মনে রাখবা এখানে p অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতির আর s অরবিটাল হচ্ছে গোলাকৃতির, কিন্তু হাইব্রিড অরবিটালের যে অরবিটাল গুলো তৈরি হবে সেগুলোর বেলায় এগুলো ডাম্বেল আকৃতির হবে, কিন্তু এদের লোভ দুটি সমান হবে না। p অরবিটালে কিন্তু দুটি লোভ সমান হয়, এখানে কিন্তু দুটি লোভ কিন্তু সমান হবে না, একটা বড় হবে আর একটা ছোট হবে সংকরণের পরে, ঠিক আছে, একটা বড় হবে একটা, এগুলো কিন্তু সংকর অরবিটাল। সংকরণের পরে যে অরবিটাল গুলো তৈরি হয় তাদেরকে বলা হয় সংকর অরবিটাল, আর সংকরণের পূর্বে যে অরবিটাল গুলো থাকে তাদেরকে বলা হয় বিশুদ্ধ অরবিটাল। এগুলো অর্থাৎ বিশুদ্ধ মানে এগুলো পি অরবিটাল মানে পি, আর এস মানে এস, কিন্তু যখন এস এবং পি মিলিত হচ্ছে তখন নতুন কিছু অরবিটাল তৈরি হচ্ছে, যাদেরকে বলা হয় sp3 হাইব্রিড অরবিটাল। এখানে 4টি হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে, তাই না? আমাদের সংজ্ঞা অনুসারে একটা s 3টা p কয়টি হয়? 4টি। তাহলে একটা s এবং 3টা p মিলে 4টি নতুন অরবিটাল তৈরি হলো, এদেরকে বলা হয় 4টি নতুন sp3 সংকর অরবিটাল বলা হয়। তোমরা কি বুঝতে পারো? বুঝতে পারছো কথাগুলো? জি স্যার। জি স্যার। কেউ যদি বুঝতে না পারো তাহলে আমাকে রেসপন্স করো যে স্যার এখানে বুঝি নাই, আমি আবার বুঝাবো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। স্যার আবার একটু বুঝাবেন প্লিজ? আচ্ছা ওকে। এখানে দেখো একটা s অরবিটাল 3টা p অরবিটালের সাথে, এর আগে কিন্তু আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখেছি, তাই না? একটা s 3টা p অরবিটালের সাথে যুক্ত হয়ে sp3 তৈরি করেছে, এটা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখেছি। এখন
অরবিটাল স্ট্রাকচার, যেটাকে বলা হয় অরবিটাল স্ট্রাকচার। পরীক্ষা অনেক সময় বলে দেয় অরবিটাল স্ট্রাকচারের মাধ্যমে ব্যাখ্যা করো, তখন অরবিটাল স্ট্রাকচার গুলো অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা এস 3টা পি অরবিটালের সাথে যুক্ত 4টি নতুন sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়, যেটাকে আমরা একসাথে এইভাবে দেখাতে পারি। এটা হচ্ছে কার্বন, এখানে কেন্দ্রে থাকে কার্বন, কার্বনের 4টি sp3 হাইব্রিড অরবিটাল। দেখো একটি sp3, এই আরেকটি sp3, এই একটি sp3, আরেকটি sp3, 4টি sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কিভাবে 4টি, এইগুলো হচ্ছে হাইব্রিড অরবিটাল, এইগুলো হচ্ছে শঙ্কর অরবিটাল, এগুলো হচ্ছে পিওর px, py, pz, অর্থাৎ পি অরবিটাল, এটা পিওর s অরবিটাল। এই পিওর অরবিটাল গুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইব্রিড অরবিটাল বা শঙ্কর অরবিটাল তৈরি করে। ঠিক আছে, এবার আসি আমরা কিভাবে এখন বন্ধন গঠিত হয়। আমরা দেখলাম কিভাবে শঙ্কর অরবিটাল গঠিত হচ্ছে, এবার শঙ্কর অরবিটালের সাথে কিভাবে বন্ধন গঠিত হয়। এটা হচ্ছে আমাদের কার্বন, কার্বনের সাথে 4টি শঙ্কর অরবিটাল আছে, হলুদ কালার গুলো, এই যে এখানে আমরা যেগুলো দেখিয়েছি, এই যে শঙ্কর অরবিটাল গুলো, 4টি শঙ্কর অরবিটাল আছে কার্বনের সাথে। হ্যাঁ, তাহলে আমরা এটা দেখি, এখানে এই যে কার্বনের সাথে 4টি শঙ্কর অরবিটাল আছে, 4টি শঙ্কর অরবিটাল হলুদ কালারের। এখন মিথেন বন্ধু CH4, তার মানে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন গঠিত হচ্ছে এবং অবশ্যই সমযোজী বন্ধন হচ্ছে। এই সংকরণ গুলো সমযোজী বন্ধনের জন্য, আয়নিক বন্ধনের জন্য না। ঠিক আছে, সমযোজী বন্ধন গঠিত হচ্ছে। তাহলে এখানে CH4 আছে, আমরা দেখলাম কার্বনের যে হাইব্রিড অরবিটাল গুলো, এখানে কিন্তু এগুলো প্রত্যেকটা হাইব্রিড অরবিটাল বা শঙ্কর অরবিটাল, হলুদ কালার গুলো। হ্যাঁ, এই শঙ্কর অরবিটালের প্রত্যেকটার মধ্যে একটা করে ইলেকট্রন আছে, যেটা আমরা ইলেকট্রন বিন্যাসের মধ্যে দেখেছি, তাই না? দেখেছি কি আমরা? এই যে এখানে আমরা আগের স্ট্রাকচারের মধ্যে দেখলাম যে হাইব্রিড অরবিটালের প্রত্যেকটিতে কয়টি করে ইলেকট্রন আছে? একটি করে আনপেয়ার ইলেকট্রন আছে, তাই না? প্রত্যেকটি sp3 অরবিটালে। তাহলে এখানে এখন আমরা দেখি, এখানে প্রত্যেকটা হাইব্রিড অরবিটাল, এই যে কালো ডট দাও, এগুলা ইলেকট্রন বোঝানো হচ্ছে। তাহলে এই অরবিটাল গুলোর মধ্যে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে। এখন আমরা জানি হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, এবং সেটা কোথায় আছে? 1s অরবিটালে আছে। তাহলে সেই হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য আমার 2টা ইলেকট্রন দরকার হয়, দুটা অ্যাটম থেকে 2টা ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এখানে যেহেতু কার্বনের হাইব্রিড অরবিটালে একটি করে ইলেকট্রন আছে, হাইড্রোজেনের 1s অরবিটালে একটি ইলেকট্রন আছে, তাহলে এই হাইড্রোজেনের 1s অরবিটাল ইলেকট্রন আর কার্বনের হাইব্রিড অরবিটালের ইলেকট্রন শেয়ার করবে। এই দেখো হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন আছে। এই গোল কালার গোল যে গোলাকার যে অরবিটাল গুলো আছে, এগুলো সবই হাইড্রোজেনের অরবিটাল। এই অরবিটাল গুলো এটার সাথে যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে দেখো এখানে বন্ধন গঠন করলো CH4, এই যে দেখো এখানে বন্ধন গঠন করে ফেললো। এখন আর কিন্তু হাইড্রোজেনের আকৃতিটা নাই, কারণ এটা বন্ধন গঠন করার পরে এখানে অন্যরকম আকৃতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে সমযোজী বন্ধন গঠন করে এই যে তোমার কার্বন এবং হাইড্রোজেন, কিভাবে কার্বনের শঙ্কর অরবিটাল হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে ওবিল ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে CH4 গঠন করে থাকে। এভাবে এখানে তৈরি হয়। মনে রাখবা sp3 হাইব্রিডেশনের বেলায় তাদের আকৃতি তো হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। এই যে দেখো এটা টেট্রাহেড্রাল, এটাকে বলা হয় টেট্রাহেড্রাল স্ট্রাকচার। সবচেয়ে ভালো হচ্ছে এই যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় টেট্রাহেড্রাল স্ট্রাকচার বা চতুস্তলকীয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মিথেনের গঠনটা হচ্ছে চতুস্তলকীয়। এবং আদর্শ sp3 সংকরণের জন্য বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি, অর্থাৎ এখানে হাইড্রোজেন কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি। প্রত্যেকটা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি, যেখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109.5 ডিগ্রি। এটা মনে রাখবা, এমসিকিউর জন্য পরীক্ষা দেওয়া হয়। sp3 হাইব্রিডাইজেশনের জন্য তাদের আকৃতি হচ্ছে চতুস্তলকীয়, এবং আদর্শ sp3 হাইব্রিডাইজেশনের জন্য তাদের বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। এটা মনে রাখবা এমসিকিউর জন্য। তাহলে এখানে আমরা বন্ধন কিভাবে মিথেন গঠিত হলো সেটা আমরা দেখলাম। আমরা আরেকটা স্ট্রাকচার দিয়ে দেখাতে পারি। দেখো এই যে এখানে, অর্থাৎ এখানে কার্বনের 4টি হাইব্রিড অরবিটাল, হাইড্রোজেনের প্রত্যেকটি করে একটা করে ইলেকট্রন, হাইড্রোজেন 4টা হাইড্রোজেন কার্বনের 4টা অরবিটালের সাথে ইলেকট্রন শেয়ার করে এই যে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে মিথেন গঠন করে, অর্থাৎ CH4 গঠন করে। তোমরা কি এখানে কোনো কোশ্চেন আছে মিথেন গঠনের ব্যাখ্যাতে? বলো sp3 তে বলো। এটা কিন্তু একটা যদি তুমি বুঝতে পারো সবগুলো বুঝবা। আমরা অনেকে কি করে মুখস্থ করে না বুঝে, আমি একটা বুঝো। স্যার আমাদের কি এগুলা কি ব্যাখ্যা করে লিখতে হবে কোশ্চেনে যে এটা কিভাবে তৈরি হয়েছে? হ্যাঁ, পরীক্ষায় তোমাকে হয়তো বললো, পরীক্ষাতে একটা স্টেম দেওয়া থাকবে
একটা স্টেম দিল, মনে করো যে তোমার স্টেম দিয়ে বললো যে মিথেন, মনে করো স্টেমে মিথেন আছে, বলো যৌগটি কিভাবে গঠিত হয় অরবিটাল সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করো। তখন তোমাকে প্রথমে বলতে হবে মিথেন গঠিত হয় sp3 সংকরণের মাধ্যমে। তাহলে তারপর এটা বলেই অ্যান্সারটা শুরু করতে হবে। তাহলে sp3 সংকরণটা কিভাবে হয়, একটা s এবং 3টি p অরবিটালের মধ্যে সংকরণের মাধ্যমে 4টি sp3 সংকরণ তৈরি হয়। যেমন এই যে আমরা এখানে দেখাই আসছি, তোমাদেরকে যেভাবে দেখাই আসছি ইলেকট্রন কনফিগারেশনের মাধ্যমে, যেখানে তখন মিথেনের মধ্যে তুমি বলতে হবে যে একটা s 3টা p অরবিটালের সাথে সংকরণের মাধ্যমে sp3 সংকরণ হয়। যেমন মিথেনের বেলায় তখন তুমি বলবা যে যদি মিথেন দেওয়া থাকে মিথেন, অন্য যৌগ দেওয়া থাকলে অন্য যৌগ বলবা। এখানে মিথেনের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, তখন ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে, ইলেকট্রন বিন্যাস দেখিয়ে তোমার sp3 হাইব্রিড অরবিটাল গুলো দেখাতে হবে। দেখানোর পরে তারপর তোমাকে অরবিটাল স্ট্রাকচারটা দেখাতে হবে। এখন অরবিটাল স্ট্রাকচার তুমি এভাবে যদি পরীক্ষার সময় না পাও, সরাসরি তুমি বলে দিলেও পারবা যে একটা এস এবং 3টা পি অরবিটাল মিলিত হয়ে এভাবে 4টি sp3 সংকরণ অরবিটাল তৈরি হয়। তবে সবচেয়ে ভালো হয় পরীক্ষায় যদি সময় পাও এভাবে দেখিয়ে দেওয়াটাই ভালো। আর যদি সময় না স্যার পাও এটা সরাসরি এই স্ট্রাকচারটা এভাবে দেখাইলে একে হবে। একে দেখাবো, এভাবে আঁকতে হবে? হ্যাঁ আঁকতে হবে, যদি বলো স্যার অরবিটাল সংকরণ সহকারে দেখাও। তবে যদি এবারটা তুমি সময় না পাও, এই পুরোটা না দেখাইলেও হবে, তুমি এটা সরাসরি এটা দেখাইলেও হয়ে যাবে, অর্থাৎ এস এবং পি 3টা পি অরবিটাল মিলে যুক্ত হচ্ছে, তারপর এটা দেখাইলেও হবে। তবে সবচেয়ে ভালো হচ্ছে সেই ক্ষেত্রে যদি তুমি সবগুলো দেখাও তাহলে তোমার পরীক্ষায় নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না। আর তুমি এটা দেখাইলে কেউ যদি ইচ্ছা করে তোমার 1 কেটে দিতে পারে, বা 0.5, তো এখন সুযোগ নেই 0.5 কাটতে পারে, বাট স্ট্রাকচার দিলে আর কেউ নাম্বার কাটার সুযোগ থাকবে না। তবে আমার বেলা হচ্ছে আমি, যেমন আমাকে যদি বলা হয় নাম্বার কিভাবে করবো, তাহলে সেক্ষেত্রে আমি বিশেষ বিবেচনা রাখবো, বাট তোমার উচিত যেন নাম্বার কাটার কোনো অপশন না থাকে। ঠিক আছে, তারপর স্যার তুমি এটা স্যার কি আমাদের স্ট্রাকচার গুলো মানে যদি হাতে কলমে একটু দেখানো হতো তাহলে বেশি ভালো হতো না? জি হাতে স্যার। কলমে দেখানো হতো? মানে এখানে তো আচ্ছা বোঝা যাচ্ছে না ঠিক মতো কিভাবে আর্ট করব। আচ্ছা ঠিক আছে, আগে একটু পড়ো, আমি তোমাদের এক্সট্রা একটা ক্লাস দরকার হলে একদিন দেখি বোর্ডে নিব। ঠিক আছে, আমি টাইম দিয়ে দেবো গ্রুপে। ওকে, আজকে ওকে তো আর স্যার। পসিবল হচ্ছে না। আজকে অবশ্য আমি বোর্ড রেডি রেখেছিলাম, বাট টাইমের জন্য বোর্ডটা এখন না হয়নি। বোর্ডে তোমাদেরকে দেখে এটা দেখিয়ে দেবো একদিন, একটা টাইম দেবো একদিন রাতের বেলা বা দিন বেলা যে কোনো এক সময়। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে এই যে হাইব্রিড অরবিটাল গুলো এখানে দেখে নাও। ঠিক আছে, তুমি পরবর্তীতে এই স্ট্রাকচার গুলো দেখাইতে হবে। তুমি পরীক্ষা, আমি আবারও বলি, যদি সময় না পাও এই স্ট্রাকচারটা সরাসরি দেখাই, তারপরে এগুলা দেখাই দিলেই হয়ে যাবে। ওকে, এখানের মধ্যে তুমি এটাই সবচেয়ে ভালো হবে দেখানো, এটাও দেখাইতে পারো, বাট এটা তোমার জন্য একটু বড় হয়ে যাবে, এটা এটা না দেখিয়ে তুমি শুধু এটা দেখাইলেই হবে। এখানে আমি দুইটা স্ট্রাকচার দেখিয়েছি, তুমি দুইটা যে কোনোটা দেখাইতে পারো। ঠিক আছে, দুইটাই যে দেখাইতে হবে তা না, এখানে দুইটার যে কোনো একটা দেখাবা, তোমাকে বোঝার জন্য আমি সহজ করার জন্য দুইটাই দেখিয়েছি। ঠিক আছে, মানে অপশন রেখেছি হাতে। ওকে, তবে এটাই সহজ, তাই না? এটাই সহজ। স্যার শুধু এসপিএস সংকরণটা একটু দেখিয়ে দিবেন? sp3 আমরা এতক্ষণ যা আলোচনা করেছি sp3 এর একটা উদাহরণ দেখাইলাম। sp3 আরো অনেক যৌগ আছে, অ্যামোনিয়া, পানি, অ্যামোনিয়াম আয়ন, এগুলা তোমরা প্র্যাকটিস করবা। অ্যামোনিয়া, না স্যার, এসপি। sp আমরা এখনো পড়ি নাই, আমরা sp3 পড়েছি। ঠিক আছে, এরপর আমরা পড়বো sp2, একটা একটা করে পড়ে। হ্যাঁ, আজকে এখন দেখো আমরা sp2 পড়বো। sp3 নিয়ে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা sp2 তে চলে আসছি। sp2 মানে হচ্ছে একটা s অরবিটাল দুটা p অরবিটালের সাথে সংকরণে অংশগ্রহণ করবে। এই যে একটা s অরবিটাল দুটা p অরবিটালের সাথে সংকরণ করবে করে 3টি sp3 অরবিটাল তৈরি করবে। আমরা বলেছিলাম যতগুলো অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে ঠিক ততগুলো অরবিটাল তৈরি হবে। তাহলে একটা s দুটা p এর সাথে যুক্ত হয়ে 3টি sp3 তৈরি করেছে, তাই না? 3টি sp3 তৈরি করলো, তো 3টি sp2 অরবিটাল তৈরি করলো, এগুলো প্রত্যেকটি হচ্ছে sp2 অরবিটাল। এখন আমরা উদাহরণস্বরূপ বোরন ট্রাইফ্লোরাইড এই যৌগটাকে আমার নেই। একটা কোশ্চেন, বলো। স্যার আমরা যৌগ দেখে কিভাবে বুঝবো যে এটার মধ্যে কোন সংকরণটা হবে? যৌগ থেকে আসলে তুমি বুঝতে পারবা না, এগুলা তো হচ্ছে আসলে এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এগুলো তুমি পড়তে পড়তে কোন যৌগ কি এগুলো আমাদের পড়া হয়ে যাবে। যৌগ থেকে তোমার বোঝার সুযোগ নেই আসলে, যৌগ থেকে বোঝার সুযোগ নেই এই কারণে। তাহলে বের করবো কিভাবে স্যার? এটা একটু ক্লিয়ার করলে বেশি ভালো হয় না স্যার? মানে কোনটা বের কোন করার সংকরণ বের কি? করার একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা
সাথে আমি দেখাই দিব তোমাদেরকে কিভাবে বের করার ইকুয়েশনটা আমি আগে দেখাই দিব। আগে তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো। ইকুয়েশন আমরা পরে পড়লে চলবে, বাট আমরা জিনিসগুলো স্যার বোঝার চেষ্টা। আমাদের তো কোশ্চেনে উল্লেখ করেই দিবে না যে এই যৌগটা তুমি হচ্ছে সংকরণ ব্যাখ্যা করো। আমি তোমাকে আগে বলি, তোমাকে ইকুয়েশনটা আমি দেখাই দিব, বাট তুমি যখন কয়েকটা তোমার বইতে গুটি কয়েক কম্পাউন্ড আছে, ওই কম্পাউন্ড গুলো তোমার মুখস্থ হয়ে যাবে এমনিতেই, তুমি এমনি পারবা। বুঝতে পেরেছো? আর ইকুয়েশনটা তোমাদেরকে আমি দেখাই দিব, সমস্যা নেই, ঠিক আছে? আগে আমি এগুলো দেখি। ইকুয়েশনটা এখানে স্কিমে তৈরি করা খুব কঠিন, যেন আমি পরে তোমাদেরকে বোর্ডে দেখাই দিব বা ট্রিকলি দেখাই দিব, ঠিক আছে? তারপর তোমরা এখন দেখো, কারণ ওখানে ইকুয়েশন আছে, ইকুয়েশন ড্র করাটা অনেক ঝামেলা এখানে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন বোরন ট্রাইফ্লোরাইড, যেমন আমরা বোরন ট্রাইফ্লোরাইড একটি যৌগ তৈরি করলাম, এটা একটা উদাহরণ হিসাবে নিলাম। এখানে কিন্তু sp2 হয়। কিভাবে হয় সেটা আমরা একটু ব্যাখ্যা করি। এখন দেখো, এখানে বোরন ট্রাইফ্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু কি? বোরন। বোরনের অ্যাটমিক নাম্বার কত? 5। তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন 1:2:2p1। এটাই হচ্ছে আমাদের যোজ্যতা শক্তি স্তরের ইলেকট্রন, আর এটা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরের অরবিটাল গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে 2 নম্বর শক্তি স্তরে s অরবিটালে 2টি ইলেকট্রন আছে, p অরবিটালে 1টি ইলেকট্রন আছে। তাহলে আমরা যদি শক্তি দেই, তাহলে s অরবিটাল থেকে 1টি ইলেকট্রন p অরবিটালে যেতে পারে। এই একটা s অরবিটাল বাকি দুটি p অরবিটালের সাথে মিলিত হয়ে 3টি sp2 অরবিটাল তৈরি করবে। আমরা যেহেতু sp3 দেখেছি, তাহলে sp2 এখন আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। অর্থাৎ এখানে দুটি sp2 অরবিটালের মধ্যে একটি s অরবিটাল, দুটি p অরবিটাল মিলিত হয়ে 3টি sp2 অরবিটাল তৈরি করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখন এই যে আমরা হাইব্রিড অরবিটাল, বোরনের মধ্যে 3টি হাইব্রিড অরবিটাল তৈরি হয়। আমরা শুরুতে দেখেছি যে sp2 এর বেলায় কয়টি হাইব্রিড অরবিটাল তৈরি হয়? 3টি হাইব্রিড অরবিটাল তৈরি হয়। তাহলে বোরনের বেলায় 3টি হাইব্রিড অরবিটাল আছে। এই যে 3টে হলুদ কালার দিয়ে আমরা দেখাচ্ছি, হলুদ কালার দিয়ে আমরা দেখাচ্ছি 3টে হাইব্রিড অরবিটালের মধ্যে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন থেকে দেখেছি 3টি হাইব্রিড অরবিটালে কিন্তু একটি করে ইলেকট্রন আছে, এই একটি করে ইলেকট্রন আছে। এখন ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানি কি, ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? 7টি ইলেকট্রন থাকে, তাই না? 2s2 2p5। এর মধ্যে 2p দুটি p অরবিটালের জোড়া ইলেকট্রন থাকে, একটাতে আনপেয়ার ইলেকট্রন বা আনপেয়ার ইলেকট্রন থাকে, অর্থাৎ বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে। সে একটা ইলেকট্রন, এই যে এখানে দেখো ফ্লোরিনের 2 4 6 এই যে ইলেকট্রন গুলো, আর বাকি একটা অরবিটাল থাকে, এইটা আনপেয়ার ইলেকট্রন। এই আনপেয়ার ইলেকট্রনটি বোরনের যে তোমার হাইব্রিড অরবিটাল আছে, হাইব্রিড অরবিটালের আনপেয়ার ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করবে। এভাবে 3টি ফ্লোরিন, কারণ 3টি ফ্লোরিন কেন? ফ্লোরিনে একটি করে ইলেকট্রন আছে, আর বোরনের একাই 3টি ইলেকট্রন আছে। কারণ বোরনের 3টা ইলেকট্রনকে ফিল আপ করার জন্য ফ্লোরিন কয়টা লাগবে? 3টা লাগবে। সেজন্য 3টা ফ্লোরিন অ্যাটম বোরনের 3টা হাইব্রিড অরবিটালের ইলেকট্রনের সাথে ফ্লোরিন ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করবে। এই যে দেখো ফ্লোরিনের একটা করে ইলেকট্রন, প্রত্যেকটি ফ্লোরিনের একটি করে পি অরবিটাল। ফ্লোরিনের কিন্তু ইলেকট্রন আছে কোথায়? পি অরবিটালে, সেজন্য এটা ডাম্বেল আকৃতি দেখিয়েছে। আর আগে মিথেনের বেলা আমরা হাইড্রোজেন এটা গোলাকার দেখাইছিলাম, কারণ হাইড্রোজেনটা ছিল এস অরবিটাল, সেজন্য গোলাকার দেখিয়েছি। অরবিটালের আকৃতিটা কিন্তু মনে রাখতে হবে। এখানে যদি তুমি ফ্লোরিনের জন্য গোলাকার দেখাও তাহলে নাম্বার কাটা যাবে, কারণ ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস, সেখানে ইলেকট্রনটি আছে কোন অরবিটালে? পি অরবিটালে। সে পি অরবিটালটার আকৃতি কেমন? গোল আকৃতির না, ডাম্বেল আকৃতির, সেজন্য ডাম্বেল আকৃতি দেখিয়েছি। তাহলে এই ফ্লোরিনের পি অরবিটাল আর বোরনের। স্যার আমরা কি সব সব ক্ষেত্রে এস অরবিটাল গুলোকে দেখাবো গোল করে, আর পি অরবিটাল কে একটু ডাম্বেল মানে একটু লম্বা করে দেখাবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ অবশ্যই মনে করো ফারজানা মিম হচ্ছে লম্বা, তাকে সবসময় লম্বা দেখাতে হবে। এখন যদি আমি এক জায়গায় লম্বা আর এক জায়গায় খাটো দেখাই, তাহলে কি তাকে বোঝা যাবে? তার আকৃতি যেমন তাকে সবসময় তেমনই দেখাইতে হবে। মনে করো রোকসানার আকৃতি যেমন, তাকে সবসময় তেমন দেখাইতে হবে। সূচনার বা রুচিতা বা তোমাদের প্রত্যেকের নিজস্ব একটা আকৃতি আছে, সাইজ আছে, তাহলে তোমাকে ওভাবেই দেখাইতে হবে, তাই না? প্র্যাকটিক্যাল একটা যেমন, তো পি অরবিটালের আকৃতি যেমন তুমি অন্য আকৃতি দেখালে তো হবে না। তারপরে এস অরবিটালের আকৃতি যেমন, তুমি তাকে যদি ডাম্বেল বানাই দাও তাহলে তো হবে না, কারণ স্টাডি থেকে দেখা গেছে এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার, তোমাকে অবশ্যই গোলাকার দেখাইতে হবে। পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল, সুতরাং তাকে অবশ্যই ডাম্বেল দেখাইতে হবে, ঠিক আছে? তুমি অন্য আকৃতি দেখানোর সুযোগ নেই। তাহলে এখানে বোরনের হাইব্রিড অরবিটাল গুলোর সাথে ফ্লোরিনের পি অরবিটালের ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে দেখো বোরন ট্রাইফ্লোরাইড গঠিত হচ্ছে। একে দেখো ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রন গুলো একটা বোরন থেকে আসছে আর একটা ফ্লোরিন থেকে এসে তারা এখানে সমযোজী বন্ধন গঠন করলো। পরীক্ষায় আমি আবারও বলি, তুমি ইলেকট্রন কনফিগারেশন দেখিয়ে যদি তারপরে এটা দেখাও তাও হবে।
প্রথম যেটা দেখিয়েছিলাম এই যে স্ট্রাকচারটা, এটা তুমি যদি পরীক্ষায় দেখাও ওয়েল এন্ড গুড যে sp অরবিটাল কিভাবে গঠিত হয়, ভালো। যদি নাও দেখাও, যদি সময় না থাকে তখন দেখাবা না, বাট সময় থাকলে অবশ্যই দেখাবো। আর এখানে মনে রাখবা sp2 হাইব্রিড অরবিটালের বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, আদর্শ বন্ধন কোণ 120 ডিগ্রি। এটা ডেভিয়েশন হতে পারে, সেটা পরে ব্যাখ্যা করব, বাট তার আদর্শ বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। এবং তাদের আকৃতি সাধারণত একটু সরলরৈখিক হয় না, আবার চতুষ্ফলকীয় হয় না, এটা হচ্ছে ত্রিকোণাল প্লেনার হয়, ট্রাইগোনাল প্লেনার হয় অনেক সময়। বাংলা কি বলে, ট্রাইগোনাল প্লেনার মানে হচ্ছে সমতলীয় ত্রিমাত্রিক বলা হয় সম্ভবত, সাধারণভাবে তাই হয়। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম, দেখো তুমি একটা জিনিস বুঝো, দেখো সবই কিন্তু একই রকম, sp3 যেভাবে হচ্ছে sp2 একই ভাবে হচ্ছে, শুধু পার্থক্য হচ্ছে sp3 এর বেলায় একটি s অরবিটাল 3টি p অরবিটাল, আর sp2 এর বেলায় একটা s অরবিটাল 2টি p অরবিটাল। বন্ধন গঠন হচ্ছে কার মধ্যে, আনপেয়ার ইলেকট্রনের মধ্যে, আনপেয়ার ইলেকট্রনের মধ্যে। বলো sp2 নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, sp2 নিয়ে কারো কোনো সমস্যা আছে, কোনো কোশ্চেন আছে? তোমরা আজকে তোমরা বেশি মাথায় বদার করবা না, আমি যা পড়েছি শুধু আগে ওটা বুঝো, আমরা আরো প্র্যাকটিস করলে আরো বুঝবো। প্রথমেই অনেক কিছু মাথায় ঢুকাবা না, যা পড়াচ্ছি ওকে অল্পটা মাথায় ঢুকাও, ঠিক আছে। যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আজকে এখানে শেষ করবো, তোমাদের টাইম প্রায় শেষ। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে অ্যাজ ইউজুয়াল তোমরা মেসেঞ্জারে বা যে কোনো ভাবে জানাতে পারবা, ঠিক আছে। আর আমি তোমাদের হোমওয়ার্ক মেসেঞ্জারে দিয়ে দিব। ওকে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।